কিছু ভুল মানুষ জেনে বুঝে করে না, কিন্তু সেই ভুলগুলোই তার পুরো জীবনের দিশা বদলে দেয়। অনামিকা শর্মাও সেই রাতে সেই ভুল করতে চলেছিল, কিন্তু তাকে এখনও এর আন্দাজ ছিল না। রাতের সময় ছিল, আর অফিসের পার্কিংয়ে গাড়ির সংখ্যা এখন কমে গিয়েছিল। বৃষ্টি কিছুক্ষণ আগেই থেমেছিল, কিন্তু জমিনে এখনও জলের পাতলা স্তর জমেছিল। হাওয়ায় নম ছিল, আর সেই নমের সাথে এক অদ্ভুত ভারিত্ব, যেন কিছু হতে চলেছে। অনামিকা দ্রুত পায়ে হাঁটছিল, তার হৃদয় দ্রুত ধরকাচ্ছিল, আর হাতে ধরা জলের বোতল তার রাগ সামলানোর চেষ্টা করছিল। তার মন বারবার একই নামে আটকে যাচ্ছিল, রোহান ওয়ার্মা। 7 বছর, পুরো 7 বছর সে সেই মানুষটাকে পছন্দ করেছিল, না জানিয়ে, না আশা করে, শুধু মনে মনে। কলেজ থেকে চাকরি পর্যন্ত প্রত্যেক ধাপে রোহান কোথাও না কোথাও উপস্থিত ছিল, কখনো বন্ধু হয়ে, কখনো সাহায্যের মতো, আর কখনো শুধু এক নাম হয়ে, যা তার হৃদয়ে চুপচাপ বসেছিল। কিন্তু রোহান কখনো তাকে সেভাবেই দেখেনি। সে প্রত্যেক কয়েক মাসে কোনো নতুন মেয়ের সাথে দেখা যেত, তারপর ব্রেকআপ, তারপর নতুন শুরু। অনামিকা প্রত্যেকবার নিজেকে বোঝাত, হয়তো সঠিক সময় নয়, হয়তো সে বদলে যাবে। কিন্তু কিছু মানুষ কখনো বদলায় না। আজ মীরা যা বলেছিল তা অনামিকার ভিতর জমা সব নীরবতা ভেঙে দিয়েছিল। রোহান আবার কোনো মেয়েকে মিথ্যা প্রতিশ্রুতিতে ফাঁসাচ্ছে। সেই কথা, সেই মিষ্টি শব্দ, সেই মিথ্যা ভরসা। পার্থক্য শুধু এই যে এবার অনামিকা চুপ থাকতে পারেনি। প্রত্যেকবার সহ্য করা জরুরি নয়। সে নিজেকে বলেছিল, যদি আজও চুপ থাকি, তাহলে নিজের সাথে চোখ মেলাতে পারব না। পার্কিংয়ে কিছু দূরে একটা মানুষ দাঁড়িয়েছিল, লম্বা কদ, সোজা পিঠ, ধূসর রঙের দামি স্যুট আর কালো শার্ট। পিছন থেকে দেখে কদকাঠি রোহানের মতোই লাগছিল। অনামিকার মন তখন এত ভরা ছিল যে সে দুবার দেখার দরকার মনে করেনি। রাগ প্রায়ই মানুষের থেকে চিন্তা করার ক্ষমতা ছিনিয়ে নেয়। সে বোতলের ঢাকনা খুলল, হৃদয় জোরে ধরকাচ্ছিল, হাত হালকা কাঁপল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ইয়ে তোমারা কিমাত। সে বুড়বুড় করে বলল, আর পুরো জল সেই মানুষটার উপর ঢেলে দিল। জল তার মাথা থেকে কাঁধ পর্যন্ত বয়ে গেল। কিছু ফোঁটা জমিনে পড়ল, তার কিছু তার জুতোয়। পার্কিংয়ের নীরবতা এক মুহূর্তে ভেঙে গেল। এখন বুঝলে? অনামিকার আওয়াজ রাগ আর কাঁপা শ্বাসের মাঝে কোথাও আটকে গিয়েছিল। পরের মুহূর্তে সেই মানুষটি ধীরে ধীরে ঘুরল, আর সেই মুহূর্তে অনামিকা বুঝল সে খুব বড় ভুল করেছে। সে রোহন নয়। সেই মানুষটির চোখ গভীর ছিল, ঠান্ডা আর স্থির। সেগুলোতে না রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, না বিস্ময়, বরং কিছু এমন যা দেখে মানুষ না বলেই ভয় পেয়ে যায়। জল তার চুল থেকে টপকাচ্ছিল, শার্ট শরীরে আটকে গিয়েছিল, আর তার কবজি থেকে স্লিপ করে একটা ঘুড়ি জমিনে পড়ে গিয়েছিল। কিছু সেকেন্ড পর্যন্ত দুজন একে অপরকে দেখতে লাগল। অনামিকার হৃদয় যেন থেমে গিয়েছে। তার ঠোঁটা খুলল, কিন্তু আওয়াজ বেরোল না। তোমার কি জানা আছে তুমি কি করেছ? সেই মানুষটি অবশেষে বলল। আওয়াজ উঁচু ছিল না, কিন্তু এত ঠান্ডা ছিল যে অনামিকার মেরুদণ্ডে শীতলতা দৌড়ে গেল। আমাকে মাফ করে দিন, সে হড়বড় করে বলল। আমি ভুল বুঝেছিলাম। সত্যি। সেই মানুষটি নিচু হয়ে ঘড়ি তুলল, সেটাকে মনোযোগ দিয়ে দেখল, তারপর এক হালকা শ্বাস নিল। ঘড়ি পুরো ভিজে গিয়েছিল। ভুল বোঝা কখনো কখনো খুব দামি পড়ে, সে বলল। অনামিকার চোখ ভরে এলো। আমি জেনে বুঝে নয়, আমি শুধু। সে বাক্য পুরো করতে পারল না। তখন কিছু লোক দৌড়ে এলো, হয়তো সিকিউরিটি বা স্টাফের লোক ছিল। স্যার, আপনি ঠিক আছেন? সিসিটিভি সব রেকর্ড হয়ে গিয়েছে স্যার। স্যার, এই শব্দ অনামিকার কানে গুঞ্জে উঠল। তার হৃদয় আরও দ্রুত ধড়কতে লাগল। সেই মানুষটি সোজা হয়ে দাঁড়াল। কাল অফিসে মিলবে। সে অনামিকার দিকে দেখতে দেখতে বলল, তোমার নাম? অনামিকা শর্মা। সে ভয়ে বলল, আরফ মালহোত্রা। সে নিজের পরিচয় দিল। তোমার কোম্পানির নতুন সিইও। সেই মুহূর্তে অনামিকাকে মনে হল যেন কেউ তার মাথায় হাতুড়ি মেরেছে। নতুন সিইও, সেই যার আশার চর্চা পুরো অফিসে ছিল, সেই যার সম্পর্কে বলা হচ্ছিল যে সে খুব কঠোর, কোনো ভুল মাফ করে না। তার চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়ল। কাল আরফ দোহরাল, আমার কেবিনে। সে কিছু বলতে পারার আগেই আরফ ঘুরে গিয়েছিল। অনামিকা সেখানে দাঁড়িয়ে রইল, যেন কেউ তাকে জমিনে গেড়ে দিয়েছে। সেই রাতে সে ঘুমাতে পারল না। প্রত্যেকবার চোখ বন্ধ করলে সেই দৃশ্য সামনে আসত, জলঘড়ি আর আরাফ মালহোত্রার ঠান্ডা চোখ। সকাল পর্যন্ত তার মাথায় ব্যথা হতে লাগল। অফিসের পরিবেশ আগের থেকেই বদলে গিয়েছিল। লোক ফিসফিস করছিল, নতুন সিইওকে নিয়ে নানা রকম কথা চলছিল। অনামিকা তার সিটে বসেছিল, কিন্তু তার মনোযোগ স্ক্রিনে ছিল না। তখন ইমেল এলো, মিস অনামিকা শর্মা, প্লিজ রিপোর্ট টু সিইওস কেবিন অ্যাট 11 AM। তার আঙ্গুল কাঁপতে লাগল।
ঠিক 11টা বাজে সে কেবিনের বাইরে দাঁড়িয়েছিল। হৃদয় এত দ্রুত ধড়কাচ্ছিল যে তাকে ভয় লাগছিল কোথাও আওয়াজ বাইরে শোনা যাবে না। ভিতর থেকে কামন এর আওয়াজ এলো। আরব মালহোত্রা চেয়ারে বসেছিল। এবার পুরো শান্তসাধা হয়ে যেন কালকের ঘটনা তার জন্য কোনো বড় কথা নয়। বসুন, তিনি বলল। অনামিকা বসল, চোখ নিচু করা। সেই ঘড়ির দাম জানেন? আরব ভূমিকা ছাড়াই জিজ্ঞাসা করল। অনামিকা মাথা নাড়ল। না, না, 1 কোটি টাকা। এটা শুনতেই তার কানে যেন শোর ভরে গেল। 1 কোটি? তার জন্য এই পরিমাণ কোনো অন্য জগতের জিনিস ছিল? আমি এত দিতে পারব না, সে ভাঙা স্বরে বলল। আরব তাকে দেখল। আমি জানি এই উত্তর আশার থেকে আলাদা ছিল, কিন্তু ক্ষতি তো ক্ষতি, সে আরও বলল। আর প্রত্যেক ক্ষতির ক্ষতিপূরণ হয়। অনামিকা চোখের জল মুছতে মুছতে বলল, আমাকে কিছু সময় দিন, আমি কোনো পথ খুঁজে নেব। আরব কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, যাও এখন। অনামিকা বুঝল না যে এটা স্বস্তিই নাকি ঝড়ের আগের নীরবতা। সে কেবিন থেকে বেরোল, তো পায়ে চাঁদ ছিল না। তাকে জানা ছিল না যে এই গল্প এখানে শেষ হবে নাকি এখান থেকে শুরু। আর সে এটাও জানত না যে এটা শুধু একটা ভুল নয়, এটা তার জীবনের সবচেয়ে বড় মোড় ছিল। কিছু রাত মানুষের জীবনে এমন হয় যা চলে যায়, কিন্তু তার পিছনে ভয় রেখে যায়। অনামিকা শর্মার জন্য সেই রাতও সেরকম ছিল। সিইওর কেবিন থেকে বেরোনোর পর থেকে তার ভিতর এক অদ্ভুত ঘাবড়াহাট বসে গিয়েছিল। আরব মালহোত্রা তাকে এখনকার জন্য যেতে দিয়েছিল, কিন্তু তার শব্দ এখনও তার কানে গুঞ্জে উঠছিল। প্রত্যেক ক্ষতির ক্ষতিপূরণ হয়। সে জানত এই মামলা এখানে শেষ হয়নি। সেই সন্ধে যখন সে বাড়ি ফিরল, তো মা রান্নাঘরে খাবার তৈরি করছিল। চুলায় রাখা ডাল উথলাচ্ছিল, আর তার গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছিল। কিন্তু অনামিকাকে খিদে রাখছিল না। সে চুপচাপ তার ঘরে চলে গেল আর বিছানায় বসল, মাথা 2 হাতের মাঝে চেপে ধরল। 1 কোটি টাকা। এই পরিমাণ তার জন্য শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বোঝা ছিল যা তার পুরো জীবনকে চূর্ণ করতে পারে। সে মনে মনে হিসেব করল, যদি সে তার পুরো বেতনও জোরে না খরচ করে, তো হয়তো অনেক জন্ম লাগবে। চোখ নিজেই ভরে এলো। তাকে রাগ নিজের ওপর আসছিল। রাগ এই কথায় যে সে কখনো তার মনের কথা রোহনকে কেন বলেনি। হয়তো আজ সে এই অবস্থায় থাকত না। মীরা রাতে ফোন করল। আওয়াজ শুনতেই অনামিকা ভেঙে পড়ল। সে পার্কিং থেকে কেবিন পর্যন্ত পুরো কথা বলে দিল। তুই পাগল কি? মীরা ঘাবড়ে গিয়ে বলল। সিইওর ওপর জল ঢেলে দিয়েছিস? সেইও নতুন সিইও? আমি জানতাম না মীরা। অনামিকার আওয়াজ বুঝে গিয়েছিল। এখন কি করব যদি সে কেস করে দিল তো? মীরা কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, দেখ, এমন লোক সোজা পুলিশে যায় না। তারা আগে ভয় দেখায়, হয়তো কোনো পথ বেরোবে। কিন্তু অনামিকা জানত এটা শুধু ভয় দেখানোর কথা নয়। পরের দিন অফিসে তাকে কাজে মনোযোগ দেওয়া কঠিন হচ্ছিল। প্রত্যেকবার মনে হচ্ছিল আরাফ তাকে দেখছে, যদিও সে পুরো দিনে একবারও সামনে আসেনি। কিন্তু তার উপস্থিতি না দেখেও পুরো অফিসে ভারী ছিল। দুপুরের সময় একটা মেসেজ এলো, আজ সন্ধে 7টার সময় আমার বাড়ি আসবে, আরাফ মালহোত্রা। অনামিকার হৃদয় আবার ডুবে গেল। বাড়ি, সিইওর বাড়ি? এটা শুনে তার ঘাবড়াহট আরও বেড়ে গেল, কিন্তু অস্বীকার করার সাহস তার ছিল না। সন্ধে হতেই সে নির্ধারিত সময়ে সেই ঠিকানায় পৌঁছে গেল। এটা শহরের সবচেয়ে ধনী এলাকার একটা ছিল। বড় বড় কোঠি, চওড়া গেট আর চারদিকে নীরবতা। আরবের বাড়ি বাইরে থেকেই তার অবস্থা বলে দিচ্ছিল। দরজা এক বয়স্ক মহিলা খুলল। সাদা শাড়ি, সাধারণ গহনা, কিন্তু মুখে অদ্ভুত তেজ। তুমি অনামিকা? মহিলা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে দেখতে জিজ্ঞাসা করল। হ্যাঁ জি, অনামিকা হকলে বলল। টাইম ঠিক, 0.6 সেকেন্ডস লেট। ভালো, মহিলা হাসল। আমি সরোজ মালহোত্রা। অনামিকা বুঝল এটা আরবের দাদি ছিল। আয়, আন্দারায়। দাদি তার হাত ধরে নিল। এত সরু পাতলা মেয়ে, আরব, এ কোন মেয়ে খুঁজে এনেছিস তু? অনামিকা ঘাবড়ে গেল। দাদিজি, আমি... আরে বস বস ভাই, দাদি কথা কেটে দিল। চা নিয়ে আয় কেউ। অনামিকা কিছু বুঝতে পারছিল না। সে এখানে কোনো শাস্তির জন্য এসেছিল, কিন্তু পরিবেশ পুরো আলাদা ছিল। কিছুক্ষণ পর আরব ঘরে এলো, সাধারণ কাপড়। কিন্তু সেই কঠোর মুখ। সে অনামিকার দিকে দেখল, আর তারপর দাদির দিকে। দাদি, এই সেই, সে বলল। আমি জানি। দাদি চোখ টিপে বলল, এই সেই মেয়ে যার কারণে আমার ঘুম উড়ে গিয়েছে। অনামিকার হৃদয় ধক করে রইল। দাদি,
জি, আমি সত্যি ক্ষমা চাইতে এসেছি, সে বলল। আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছে। দাদি তাকে মনোযোগ দিয়ে দেখল, তারপর হঠাৎ হেসে উঠল। ভুল? আরে পাগলি, ভুল তো আরবের হচ্ছে আমার থেকে। আরব চমকে উঠল। দাদি বলল, এত বয়স হয়ে গেল, বিবাহের নাম নেয় না। এখন দেখো, ভগবান নিজে মেয়ে পাঠাচ্ছে। অনামিকা আর আরব দুজনেই একে অপরকে দেখতে লাগল। দাদি, আপনি কথা কিছু বুঝছেন না, আরব বলল। এখানে অন্য কারণে এসেছে। আমি সব বুঝি, দাদি গম্ভীর হয়ে বলল। আমি জানি তুমি কেন নিয়ে এসেছ এটাকে। অনামিকাকে মনে হচ্ছিল যেন জমিন আবার খসে যাচ্ছে। দাদি তার দিকে দেখল। বেটা, তুমি ভয় পাচ্ছ? তাহলে হ্যাঁ নাকি? অনামিকার চোখ ভরে এলো। সে মাথা নাড়ল। কোন কথার ভয়? দাদি জিজ্ঞাসা করল। অনামিকা সাহস জুটিয়ে বলল, আমি সেই ক্ষতির ক্ষতিপূরণ করতে পারব না। দাদি কিছুক্ষণ চুপ ছিল, তারপর আরবের দিকে ঘুরল। কত? 1 কোটি। আরব সোজা বলল। দাদি গভীর শ্বাস নিল। এত বড় পরিমাণ এক সাধারণ মেয়ে কিভাবে দেবে? আরব চুপ রইল। তাহলে, দাদি বলল, এর সমাধান করো। আরব অনামিকার দিকে দেখল। তার মুখে ভয় আর অসহায়তা স্পষ্ট ঝলকাচ্ছিল। প্রথমবার তাকে অনুভব হল যে তার কঠোরতা কাউকে ভেঙে দিতে পারে। একটা উপায় আছে, আরব অবশেষে বলল। অনামিকা তার দিকে দেখল। কোনটা? আমার দাদি চান যে আমি বিবাহ করি। আরব শান্ত স্বরে বলল, তুমি কিছু সময়ের জন্য আমার স্ত্রী হবে, শুধু দেখানোর জন্য। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। কি? অনামিকার আওয়াজ কাঁপল। ফেক বিবাহ। আরব দোহরাল, কন্ট্রাক্টের মতো। দাদির মুখে হালকা হাসি এলো। আমাকে তো এই মেয়ে পছন্দ। অনামিকার মন শূন্য হয়ে গিয়েছিল। এটা এটা সম্ভব নয়, সে বুড়বুড় করে বলল। আমি এমন করতে পারব না। তোমার কাছে আর কোনো উপায় আছে? আরব প্রশ্ন করল। সেই প্রশ্নের উত্তর অনামিকার কাছে ছিল না। দাদি ধীরে বলল, বেটা, এটা বাধ্যতা, আর কখনো কখনো বাধ্যতা থেকেই ভাগ্য বদলায়। অনামিকার চোখ থেকে অশ্রু বইতে লাগল। তার আত্মসম্মান, তার ভয়, তার জীবন সব এক মুহূর্তে দাওয়ে লেগে গিয়েছিল। অনেক মিনিটের নীরবতার পর সে ধীর স্বরে বলল, যদি যদি আমি অস্বীকার করি তো? আরব ভাব না বদলে বলল, তো মামলা আইন পর্যন্ত যাবে। এটা শেষবার ছিল। অনামিকা চোখ বন্ধ করল। তাকে তার মায়ের মুখ মনে পড়ল, তাদের ভরসা, তাদের আশা। চোখ খুলতে খুলতে সে বলল, আমি প্রস্তুত। আরবের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় ঝলকল। দাদি স্বস্তির শ্বাস নিল। সাবাস। দাদি বলল, তোর ঠিক রইল। অনামিকাকে মনে হচ্ছিল যেন সে তার জীবনে নিজে সই করে দিয়েছে। তাকে জানা ছিল না যে এই চুক্তি তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু সে এটা নিশ্চিত জানত যে এখন পিছনে ফেরার পথ নেই। আর কোথাও না কোথাও এই চুক্তির সাথে একটা নতুন গল্প শুরু হয়ে গিয়েছিল। অনামিকা শর্মা সেই রাতে ঘুমাতে পারল না। বাড়ি ফিরে সে অনেকক্ষণ বিছানায় বসে রইল, যেন তার শরীর ঘরে ছিল কিন্তু মন কোথাও আটকে ছিল। মনে বারবার সেই শব্দ ঘুরছিল, কন্ট্র্যাক্ট, নাটক। এটা তো একটা স্ত্রী। তাকে এমন লাগছিল যেন কেউ তার জীবনের সব রং একসাথে উলটপালট করে দিয়েছে। যে মেয়ে কখনো কারো সাথে তার হৃদয়ের কথা বলেনি, সেই মেয়ে এখন একটা এমন মানুষের নকল স্ত্রী হতে চলেছে যাকে সে ঠিকমতো জানে না। সকালে যখন মা তাকে ডাকল, তো অনামিকা যেন নিজেকে জোর করে বর্তমানে টেনে আনল। রোজের মতো চা তৈরি হলো, রোজের মতো রুটি শাঁকা আওয়াজ এলো, কিন্তু আজ সবকিছু আলাদা ছিল। মা তার মুখের দিকে মনোযোগ দিয়ে দেখল আর জিজ্ঞাসা করল, আজ কিছু ঠিক লাগছে না বেটা, তবিয়ত খারাপ কি? অনামিকা হাসার চেষ্টা করে বলল, না মা, শুধু কিছু কাজ বেশি। সে মিথ্যে বলতে বলতে নিজের সাথে চোখ মেলাতে পারছিল না। অফিস পৌঁছতেই তাকে অনুভব হলো যে এখন জিনিসগুলো আগের মতো নেই। প্রত্যেক মুখ সেই, প্রত্যেক ডেস্ক সেই, কিন্তু তার ভিতর কিছু বদলে গিয়ে। সে এখন শুধু একটা কর্মচারী নয়, সে সেই মানুষটির জীবনের অংশ হতে চলেছে যার একটা ইশারায় তার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। আরব মালহোত্রা সেই দিন অফিসে দেখা যায়নি, কিন্তু তাদের উপস্থিতি প্রত্যেক কথায় অনুভব হচ্ছিল। লোক নতুন সিইও সম্পর্কে কথা বলছিল। তোনা ইন্ডিয়া কত কঠোর, কত প্রফেশনাল, আর কত দূরে থাকে। দুপুরের সময় তার ফোন ভাইব্রেট করল। একটা মেসেজ ছিল, আজ সন্ধ্যায় দাদির সাথে মিলবে, 7টা বাজে প্রস্তুত থাকবে। মেসেজ ছোট ছিল, সোজা ছিল, আর সেটাতে পুরো চাপ লুকানো ছিল। অনামিকা ফোন বন্ধ করল আর চেয়ারে পিছনে ঢলে পড়ল। তাকে মনে হল যেন কেউ তার সিনায় ধীরে হাত রেখেছে। নিজের গোবিন্দরী কৃপা সদা মানায় জড়ে, কিন্তু এত যে শ্বাস হালকা হয়ে যায়। সন্ধ্যায় সে সময়ে পৌঁছল। এবার সেই বাড়ি, সেই গেট, সেই নীরবতা।
কিন্তু তার ভেতরের ভয় এখন কিছু আলাদা ছিল। দরজা খুলতেই দাদি সরোজের আওয়াজ এলো, আরে এসে গিয়েছে আমাদের বউ। শব্দ শুনতেই অনামিকার পা থেমে গেল। বউ, এই শব্দ সে কখনো তার জন্য ভাবেনি, কমপক্ষে এমনভাবে তো একদম না। দাদি তাকে অন্দরে টেনে নিল আর হেসে বলল, এত ঘাবড়ে কেন লাগছিস? এটা বাড়ি, আদালত নয়। আরব ঘরে আগে থেকে উপস্থিত ছিল। আজ সে ফর্মাল স্যুট পরেনি, হালকা শার্ট আর সাধারণ ট্যান্ট, মুখ সেই শান্ত। কিন্তু আজ সেটাতে সেই দূরত্ব কিছু কম লাগল। অনামিকা মনোযোগ দিয়ে দেখল। প্রথমবার তাকে মনে হল যে সে শুধু একটা সিএ শেভ নয়, বরং একটা মানুষও, যার কাঁধে অনেক কিছু টিকে আছে। দাদি চা মাঙাল আর ভূমিকা ছাড়াই বলে উঠল, তো বাচ্চারা, এখন আমাদের কিছু অভ্যেস করতে হবে। অনামিকা চমকে উঠল, অভ্যেস? দাদি হেসে বলল, হ্যাঁ, পতি হওয়ার অভ্যেস। লোক প্রশ্ন করবে, আত্মীয়রা আসবে, অফিসেও কথা হবে, সবাইকে বিশ্বাস করাতে হবে যে এই সম্পর্ক সত্যি। অনামিকার হাতের তালু ঘামে ভরে গেল। তাকে মনে হল যেন সে কোনো নাটকের রিহার্সালে দাঁড়িয়ে আছে, যেখানে সংলাপ মনে না থাকলে মঞ্চে পড়ে যাওয়ার ভয় থাকে। আরব হালকা খাসি দিয়ে বলল, দাদি, এত ড্রামা জরুরি নয়। দাদি তুরন্ত উত্তর দিল, ড্রামা নয়, প্রস্তুতি, আর প্রস্তুতি ছাড়া কোনো যুদ্ধ জিতা যায় না। সেই সন্ধ্যায় প্রথমবার তারা কিছু নিয়ম নির্ধারণ করল। আরব শান্ত স্বরে বলল, এটা একটা কন্ট্রাক্ট, এতে ভাবনার জায়গা নেই। অনামিকা মাথা নাড়ল, তাকেও এটাই ভালো লাগল। ভাবনা আগে থেকেই তাকে অনেক ক্ষতি করেছে। দুজনে নির্ধারণ করল যে অফিসে দূরত্ব থাকবে, নিজের জীবনে একে অপরের সিদ্ধান্তের সম্মান হবে, আর সবচেয়ে জরুরি, কেউ এই সম্পর্ক থেকে আশা করবে না। কিন্তু জীবন প্রায়ই নিয়মে চলে না। পরের কয়েকদিন অনামিকার জন্য অদ্ভুত ছিল। অফিসে সে সেই কাজ করছিল, সেই ফাইল, সেই মিটিং, কিন্তু প্রত্যেকবার যখন সে আরবকে দেখত, তার ভিতর একটা হলচল হতো। সে নিজেকে মনে করিয়ে দিত, ছি, আতি পছন্দ আসতে। এটা শুধু নাটক, কিন্তু নাটক করতে করতে যখন কেউ তোমার জন্য দরজা খুলে দেয় বা মিটিংয়ে তোমার কথা মনোযোগ দিয়ে শোনে, তো মনকে বোঝানো সহজ থাকে না। একদিন অফিসের ক্যাফেটেরিয়া এরিয়ায় অনামিকা লাইনে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ আরব তার পিছনে এসে দাঁড়াল। দুজনের মাঝে শুধু কিছু ইঞ্চি দূরত্ব ছিল। অনামিকাকে তার শ্বাস দ্রুত লাগতে লাগল। আরব সাধারণ স্বরে জিজ্ঞাসা করল, কফি নাকি চা? সে চমকে উঠল, ইধর কি? জি। আরব দোহরাল, দাদি বলেছে যে আমাকে তোমার পছন্দ জানা উচিত। অনামিকা হালকা হাসির সাথে বলল, চা। আরব না কিছু বলে দুজনের জন্য চা নিল। সেই ছোট কথা, কিন্তু অনামিকার হৃদয় কোথাও আটকে গেল। এর মাঝে রোহানের ফেরত। এক দুপুর যখন অনামিকা তার ডেস্কে কাজে ডুবেছিল, সে সামনে দাঁড়ানো কাউকে অনুভব করল। মাথা তুলে দেখল রোহান হাসতে হাসতে সামনে ছিল। সেই পুরনো হাসি, সেই আত্মবিশ্বাস। অনামিকা অনেকদিন পর বলল, তার ভেতর কিছু নড়ল, কিন্তু এখন সে আগের মতো নয়। সে আনুষ্ঠানিক স্বরে উত্তর দিল, হ্যাঁ, কাজে ব্যস্ত ছিলাম। রোহান কফির জন্য জিজ্ঞাসা করল। পুরনো দিনের কথা ছেড়ে দিল, আর এমন পেশ করল যেন কিছু বদলায়নি। অনামিকা তাকে দেখতে রইল আর ভাবতে রইল, কি এই সেই মানুষ যার জন্য সে ৭ বছর অপেক্ষা করেছে? তার ভিতর এখন ব্যথার থেকে এক অদ্ভুত দূরত্ব ছিল। যখন রোহন জিজ্ঞাসা করল, এখনও একা তো? অনামিকা না ভেবে বলল, না। শব্দ বেরোতেই তাকে অনুভব হল যে সে সত্য আর মিথ্যার মাঝে দাঁড়িয়ে আছে। রোহন চমকে উঠল, কিন্তু কিছু বলার আগেই অনামিকা উঠে গেল। সন্ধ্যায় সে এই কথা মীরাকে বলল। মীরা চোখ ফাঁক করে বলল, তো এখন তুমি বিবাহিত? অনামিকা তিক্ত ফাঁসি হেসে উত্তর দিল, কাগজে নয়, নাটকে। মীরা গম্ভীর হয়ে গেল। মনোযোগ রাখো, নাটক করতে করতে কোথাও হৃদয় না ফেসে যায়। অনামিকা মাথা নাড়ল, কিন্তু হৃদয়ে কোথাও ভয় বসে গেল। কি এমন হতে পারে? দাদি সরোজ এসবের মাঝে সবচেয়ে বেশি খুশি দেখা যাচ্ছিল। সে কখনো অনামিকাকে শাড়ির রং সাজেস্ট করে, মাইকা দিশানি, কখনো আরবকে বলে যে স্ত্রীর খেয়াল রাখা শেখো। আরব বাইরে থেকে যতই শান্ত থাকুক, অনামিকা অনেকবার তার চোখে একটা নরমতা দেখেছে। এক বৃষ্টিতে এসে না বলে তাকে অফিস থেকে বাড়ি ছেড়ে দিতে এলো। গাড়িতে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা অস্বস্তিকর নয়। বাইরের বৃষ্টি আর ভিতরের শান্তি। আয় হায়, হকিং। দুজন কোনো না বলা সম্পর্কের মতো লাগছিল। সেই রাতে বাড়ি পৌঁছে অনামিকা অনেকক্ষণ জানালার কাছে দাঁড়িয়ে রইল। তাকে মনে হলো যেন তার জীবন কোনো মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে পুরনো ব্যথা, রাগ, পুরনো অভ্যাস, আর অন্যদিকেই নতুন সম্পর্ক, যা যতই মিথ্যা থেকে শুরু হোক, সেটাতে এক অদ্ভুত সত্যতা ঝলকতে শুরু করেছে।
সে নিজেকে প্রশ্ন করছিল, কি সেই নাটক নিভাতে পারবে? আর যদি নিভাতে পারে আমস্ক, তো কি হৃদয় সুরক্ষিত থাকবে? উধর আরভু তার ঘরে বসে ভাবছিল, সে কখনো কাউকে তার জীবনে এত জায়গা দেয়নি। এই সম্পর্ক তার জন্যেও সহজ নয়। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে এটা শুধু দাদির জন্য, শুধু কিছু সময়ের জন্য। কিন্তু যখন সে অনামিকার চোখে ভয় আর সততা দেখল, তো তার ভিতর কিছু গলে যেতে লাগল। দুজন আলাদা আলাদা জায়গায় ভাবনায় ডুবেছিল, কিন্তু একই প্রশ্ন তাদের উদ্বিগ্ন করছিল, কি এটা শুধু একটা চুক্তি থাকবে, নাকি এই নাটক ধীরে ধীরে সত্যি হয়ে যাবে? আর এই প্রশ্নের সাথে তাদের গল্প পরের মোড়ের দিকে এগোচ্ছিল, যেখানে ভাবনার পরীক্ষা হতে চলেছে আর হৃদয়কে তার সিদ্ধান্ত নিজে নিতে হবে। কখনো কখনো জীবন সবচেয়ে শান্ত দিনে সবচেয়ে বড় ঝড় পাঠিয়ে দেয়। অনামিকা শর্মার সাথেও কিছু এমন হচ্ছিল। বাইরে থেকে দেখে সবকিছু স্বাভাবিক লাগছিল, ফাইন্যান্স অফিসের দৌড়োদৌড়ি, মিটিং, ফাইল, কফির ব্রেক, আর দাদি সরোজের হাসতে বলতে উপস্থিতি। কিন্তু ভিতরে ভিতরে তার মনে একটা অস্থিরতা অবিরত ঘর করতে যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য সুতো তার হৃদয়কে কষতে যাচ্ছে। শেষ কয়েকদিনে আরব মালহোত্রার ব্যবহার বদলায়নি, কিন্তু সেটাতে একটা থামা এসেছে। সে আগের মতো শান্ত ছিল। এখন তার চোখে যে নরমতা অনামিকা দেখেছে, সেটা কখনো কখনোই ঝলকে। সে নিজেকে বারবার বলতো যে তাকে এতে মনোযোগ দেওয়া উচিত নয়। এই সম্পর্ক একটা চুক্তি, একটা নাটক, কথা, আর নাটকে ভাবনা পালন করা সবচেয়ে বড় ভুল হয়। তবু মানুষের হৃদয় সবসময় মনের কথা কোথায় শোনে। অফিসে ধীরে ধীরে ফিসফিসানি শুরু হয়ে গিয়েছিল, আগে হালকা, তারপর কিছু জোরে। অনামিকা যেখানে যায় তাকে অনুভব হয় যে লোক তার দিকে দেখছে। কিছু চোখে জিজ্ঞাসা ছিল, কিছুতে ঈর্ষা, আর কিছুতে স্পষ্ট প্রশ্ন। সে বুঝতে পারত না যে তারা কি ভাবছে, কিন্তু এটা নিশ্চিত জানত যে কিছু ঠিক নয়। মীরা একদিন লাঞ্চের সময় ধীরে বলল, তুই লক্ষ্য করেছিস লোক অদ্ভুতভাবে কথা বলছে? অনামিকা হেসে টালল, কিন্তু তার ভিতর একটা শিহরণ দৌড়ে গেল। সেই সপ্তাহে অফিসে একটা বড় ক্লায়েন্ট মিটিং নির্ধারিত হল। আরব নিজে সেই মিটিং লিড করছিল, আর অনামিকাকেও টিমের সাথে যোগ দিতে হবে। মিটিং লম্বা চলল, বিতর্ক হল, সংখ্যা বদলানো হল, আর অবশেষে যখন সব শেষ হল তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আরব না বেশি কিছু বলে তার ফাইল গোছালো আর বাইরে বেরোল। অনামিকাও তার পিছনে পিছনে চলল। লিফটে দুজন একা ছিল। নীরবতা কিছু ভারী ছিল। লিফটের আয়নায় অনামিকা তার মুখ দেখল, ক্লান্ত, জটিল। হঠাৎ আরব বলল, বাড়ি যাবে? প্রশ্ন সাধারণ ছিল, কিন্তু সেটাতে একটা আপনত্ব ছিল। অনামিকা এক মুহূর্ত ভাবল, আর তারপর মাথা নাড়ল। সেই মুহূর্তে তাকে মনে হল যে হয়তো সে এই যাত্রায় কিছুক্ষণের জন্য নিরাপদ। গাড়িতে বসতেই বৃষ্টি জোর হয়ে গেল। কাঁচে পড়া ফোঁটাগুলো শহরের আলোকে ধোঁয়াশা করে দিচ্ছিল। আরব ড্রাইভ করছিল, তার মনোযোগ পুরো রাস্তায়। অনামিকা চুপ ছিল, কিন্তু তার মন প্রশ্নে ভরা ছিল। কি এটা সব শুধু দেখানো, নাকি কোথাও না কোথাও আরবও এই সম্পর্ককে গম্ভীরভাবে নিচ্ছে? সে জিজ্ঞাসা করতে চাইত, কিন্তু সাহস হয়নি। হঠাৎ আরবের ফোন বাজল। সে এক নজর স্ক্রিনে দিল আর কল তুলল। হ্যাঁ, বুঝলাম, কাল কথা করব। সে কল তাড়াতাড়ি কেটে দিল। ভিয়ান, কিন্তু তার মুখে একটা কঠোরতা ফিরে এলো। অনামিকা অনুভব করল যে কিছু বদলেছে। সে জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু নিজেকে থামিয়ে দিল। সে জানত যে এই নাটকে প্রত্যেক প্রশ্ন জিজ্ঞাসা করার অধিকার তার নেই। পরের দিন অফিস পৌঁছাতেই পরিবেশ আরও বদলে গিয়েছিল। একটা ইমেল পুরো স্টাফে ঘুরছিল। কেউ অজ্ঞাতভাবে কিছু ছবি আর কথা লিক করেছে। অফিস ট্রিপ, দেরি রাতের মিটিং, ভিকিজ আর আরবের সাথে অনামিকার উপস্থিতি, কথাগুলোকে এমন টোরমড়র করে উপস্থাপিত করা হয়েছে যেন সে তার পদের সুবিধা নিচ্ছে। অনামিকার হৃদয় বসে গেল, তার আঙুল কাঁপতে লাগল। এটা সেই ভয়, এই উপপক্ষিত পদানন্দ, যা থেকে সে পালাতে চাইত। মীরা তার কাছে এলো, মুখে চিন্তা স্পষ্ট ছিল। এটা সব বকবক, সে বলল, কিন্তু লোক বিশ্বাস করার আগে ভাবে কোথায়? অনামিকার চোখ ভরে এলো। সে কখনো চায়নি যে তার কারণে কারো ছবি খারাপ হয়, বিশেষ করে আরাবে। সে জানত যে বাইরে থেকে সে কত কঠোর দেখায়, কিন্তু ভিতর থেকে কত একা। আর এখন তার কারণে লোক তার সম্পর্কে ভুল ভাবছে। দুপুর হতেই খবর দাদি সরোজ পর্যন্তও পৌঁছে গেল। তারা অনামিকাকে তার কাছে ডাকল। ঘরে ঢুকতেই অনামিকা দেখল যে দাদি গম্ভীর বসে আছে। সেই পাপাই স্পিড কি ছিল যা তাদের স্বভাবের একদম উল্টো ছিল। বেটা, দাদি ধীর আওয়াজে বলল,
এই কথাগুলো সত্যি নয় আমি জানি, কিন্তু দুনিয়া সত্যির থেকে দেখানোতে বেশি বিশ্বাস করে। অনামিকার মাথা নিচু হয়ে গেল। দাদি, আমি চাই না যে আরবের কারণে কেউ এমন কথা বলুক। সে ভরা আওয়াজে বলল, হয়তো আমাকে পিছনে সরে যাওয়া উচিত। দাদি তার দিকে মনোযোগ দিয়ে দেখল। পিছনে সরে যাওয়া সহজ হয়, তারা বলল, কিন্তু কি এটাই সঠিক? অনামিকা কিছু বলল না। তার কাছে উত্তর ছিল না, শুধু ভয় ছিল। ভয় এই কথার যে সে এই দুনিয়ার যোগ্য নয়, যে সে একটা সাধারণ মেয়ে, আর আরবের জীবনে শুধু একটা অস্থায়ী চরিত্র। এর মাঝে আরও একটা মোড় এলো, কাব্যা মলহোত্রার ফেরত। সেই নাম অনামিকা আগেও শুনেছে, কিন্তু আজ প্রথমবার তাকে সামনে থেকে দেখতে চলেছে। অফিসের রিসেপশন এরিয়ায় যখন কাব্যা ঢুকল, হ্যাঁ, আর তাদের এখন প্রথমেই তো সবার চোখ তার উপর আটকে গেল। সুন্দর, আত্মবিশ্বাসী আর খুব সাজানো। সে এমন হাঁটছিল যেন এই জায়গা তারই। অনামিকাকে তার সিনায় হালকা ব্যথা অনুভব হল, কোনো ঠোস কারণ ছাড়া। কাব্যা সোজা আরবের কেবিনে গেল। দরজা বন্ধ হল, আর ভিতর কি কথা হলো এটা কেউ জানে না। কিন্তু বাইরে বসা লোকদের জন্য এটা একটা গল্প হয়ে গিয়েছে। অনামিকা তার সিটে বসে রইল। কি অনি? কিন্তু তার মনোযোগ একটা শব্দেও আটকচ্ছিল না। তার মনে শুধু একটা চিন্তা ঘুরছিল, সে এখানে কি করছে সন্ধ্যায়? আরব অনামিকাকে ডাকল। তার মুখ গম্ভীর ছিল, কিন্তু চোখে ক্লান্তি স্পষ্ট ঝলক ছিল। এটা সব যা হচ্ছে সে বলল, তার জন্য তোমাকে দোষী অনুভব করার দরকার নেই। অনামিকা তার দিকে দেখল, আর প্রথমবার খোলাখুলি বলল, কিন্তু আমি দোষী অনুভব করি। হয়তো আমি এই জায়গার নই। হয়তো আপনাকে আমার থেকে দূরত্ব বানিয়ে নেওয়া উচিত। আরফ কিছু বলতে চাইল, কিন্তু থেমে গেল। হয়তো সেও বুঝতে পারছিল না যে এই অবস্থাকে কিভাবে সামলাবে। সে শুধু এতটুকু বলল যে সিদ্ধান্ত নেওয়া আছে, চিন্তা করে নাও। সেই একটা বাক্যে অনামিকা দূরত্ব অনুভব করল। সেই দূরত্ব ছিল যা তার ভয়কে আরও শক্ত করে দিল। সেই রাতে অনামিকা সিদ্ধান্ত নিল। সে অনেকক্ষণ জেগে ভাবল, তার জীবনের প্রত্যেক মোড় মনে করল, প্রত্যেক সেই মুহূর্ত যেখানে সে নিজেকে কম ভেবেছে, আর তারপর সে নির্ধারণ করল যে সে এই চুক্তি থেকে পিছনে সরে যাবে। সে আরবের জীবনে একটা বোঝা হয়ে থাকতে পারবে না। সে একটা মেসেজ টাইপ করল, গুস্সা, অনেকবার মুছে দিল, তারপর অবশেষে পাঠিয়ে দিল। আমার মনে হয় আমাদের এই নাটক এখানে শেষ করা উচিত। মেসেজ পাঠাতেই তার হৃদয়ে বসে গেল। উত্তর এলো না। মিনিট ঘণ্টায় বদলে গেল, কিন্তু ফোন নীরব রইল। সে বিছানায় বসে রইল, চোখে ঘুম নয়, আমি নীতি অস্থিরতা। সে নিজেকে বলল যে এটাই ঠিক, এটাই ভালো। উধার আরবও সেই মেসেজ পড়ে অনেকক্ষণ নীরব বসে রইল। তার ভিতর এক অদ্ভুত খালি জায়গা তৈরি হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে তাকে রাগ আসছে, দুঃখ হচ্ছে, নাকি ভয় লাগছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল যে এটা সব শুধু একটা কন্ট্রাক্ট ছিল, কিন্তু হৃদয়ে সেই কথা মানতে প্রস্তুত ছিল না। পরের দিন অফিসে অনামিকা ছুটি নিল। মীরা তাকে অনেকবার ফোন করল, কিন্তু সে কল তুলল না। সে তার ঘরে বসে রইল, জানালা থেকে বাইরে দেখতে দেখতে। তাকে মনে হল যেন সে নিজেকে একটা নিরাপদ জায়গায় বন্ধ করে দিয়েছে, কিন্তু এই নিরাপত্তার দাম খুব ভারী। বাইরের দুনিয়া থেকে কেটে গিয়েও তার মন শান্ত ছিল না। সন্ধ্যায় দাদি সরোজ তাকে ফোন করল। আওয়াজে সেই পুরনো উষ্ণতা ছিল, কিন্তু শব্দে চিন্তা। বেটা, দাদি বলল, জীবনে কখনো কখনো ভুল বোঝাবুঝি আসে। সেগুলো থেকে পালিয়ে কিছু পাওয়া যায় না। অনামিকা কাঁদতে কাঁদতে বলল, দাদি, ক্লান্ত হয়ে গিয়েছি, প্রত্যেকবার নিজেকে প্রমাণ করতে করতে। দাদি এক গভীর শ্বাস নিল। হয়তো আরবও ক্লান্ত হয়ে গিয়েছে, তারা বলল, কিন্তু ক্লান্তির অর্থ হার নয়। ফোন কাটার পর অনামিকা অনেকক্ষণ বসে রইল। সে অনুভব করল যে সে শুধু অন্যদের ভয় থেকে সিদ্ধান্ত নিয়েছে, তার হৃদয় থেকে নয়। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। সে একটা পা পিছনে টেনে নিয়েছে, আর সামনে কি হবে এটা সে জানে না। গল্প এখন সেই মোড়ে এসেছে যেখানে প্রত্যেক ভুল বোঝাবুঝি একটা দেওয়াল হচ্ছে, আর প্রত্যেক গুজব সেই দেওয়ালকে আরও উঁচু করছে। প্রশ্ন এটা নয় যে কে ঠিক আর কে ভুল। প্রশ্ন এটা যে কি এই সম্পর্ক এই দেওয়ালগুলোকে পার করতে পারবে, নাকি এখানেই ভেঙে যাবে। আর এই অনিশ্চিততার সাথে অনামিকা আর আরফ দুজনেই তার নীরবতায় ডুবেছিল।
এটা না জেনে যে পরের পা তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে। কিছু সিদ্ধান্ত মানুষ একা ঘরে বসে নিতে পারে না। সেই সিদ্ধান্তগুলো তখন সামনে আসে যখন জীবন তাকে দেওয়ালে লাগিয়ে দেয়, আর পিছনে সরার কোনো জায়গা থাকে না। অনামিকা শর্মার জন্যেও সেই সকাল কিছু এমন ছিল। রাতভর পাশ ফিরে ফিরে পর যখন সূর্যের পরাণের হালকা আলো তার ঘরে ঢুকল, তো তাকে মনে হলো যেন তার চোখ তো খুলে গিয়েছে, কিন্তু হৃদয় এখনও কোনো অন্ধকারে আটকে আছে। সে মোবাইল তুলল। সেই স্ক্রিন, সেই নীরবতা। আরবের কোনো উত্তর আসেনি। সে জানত এই চুপ্পি স্বাভাবিক নয়। এটা সেই মানুষের চুপ্পি ছিল যে জীবনে অনেক কিছু একা সহ্য করা শিখেছে। অফিস থেকে অবিরত কল আসছিল। আই বিদ, কিন্তু অনামিকা ফোন সাইলেন্টে দিয়ে দিল। আজ সে সেখানে যেতে চায় না। আজ তাকে নিজের সাথে কথা বলতে হবে। সে নিজেকে প্রশ্ন করল, কি সে সত্যি এত দুর্বল যে প্রত্যেকবার পরিস্থিতি থেকে ভয় পেয়ে পিছনে সরে যায়? কি সে সত্যি এই সম্পর্ক থেকে শুধু এই কারণে পালাচ্ছে কারণ দুনিয়া কি বলবে? তাকে মনে পড়ল যে কিভাবে সে 7 বছর ধরে রোহানকে পছন্দ করেছে, কিন্তু কখনো তার ভাবনা জানানোর সাহস করেনি। আজও সে সেই করছে, ভয়ের সামনে ঝুঁকে পড়া। দুপুরের কাছাকাছি দাদি সরোজ নিজে তার বাড়ি এসে পৌঁছল। মা তাদের দেখে ঘাবড়ে গেল, কিন্তু দাদি হেসে তাদের আশ্বস্ত করল। আমি অনামিকার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই, তারা বলল। অনামিকার ঘরে এসে দাদি দরজা বন্ধ করল আর তার দিকে দেখল। বেটা, তারা ধীরে বলল, তুমি নিজেকে খুব ছোট ভাবো। অনামিকার চোখ থেকে অশ্রু বইতে লাগল। দাদিজি, আমি সেই দুনিয়ার নই, সে বলল, যেখানে প্রত্যেক পায়ে প্রশ্ন ওঠে। আমি ক্লান্ত হয়ে গিয়েছি নিজেকে প্রমাণ করতে করতে। দাদি তার হাত ধরে নিল, আর আরব তারা জিজ্ঞাসা করল, কি সে কখনো তোমাকে নিচু দেখিয়েছে? অনামিকা চুপ হয়ে গেল। উত্তর ছিল না। দাদি আরও বলল যে আরব তার পুরো জীবন দায়িত্বে কাটিয়েছে। সে কখনো তার জন্য কিছু চায়নি। যখন তুমি পিছনে সরার মেসেজ পাঠিয়েছ, তো সে ভাঙেনি। বব কোনো ডনি বাকি। সে ভয় পেয়েছে যে কোথাও আবার একা না থেকে যায়। এটা শুনে অনামিকার হৃদয়ে কষে গেল। তাকে প্রথমবার অনুভব হল যে তার সিদ্ধান্ত শুধু তাকে নয়, আরবকেও চোট পৌঁছিয়েছে। সেই সময় অফিসে ঝড় উঠেছে। গুজবগুলো এখন শুধু ফিসফিসানি নয়, সেগুলো সোশ্যাল মিডিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। কোম্পানির ছবিতে প্রশ্ন উঠতে শুরু করেছে। বোর্ড মিটিং ডাকা হয়েছে। আরব পুরো ঘরে শান্ত দাঁড়িয়েছিল, কিন্তু তার ভিতর উথলপুথল ছিল। কিছু ডিরেক্টর স্পষ্ট বলল যে যদি সে ব্যক্তিগত মামলায় স্পষ্টীকরণ না দেয়, তো তাকে পদ ছাড়ার উপরও চিন্তা করতে হবে। মিটিংয়ের মাঝে হঠাৎ দরজা খুলল। অনামিকা ভিতরে ঢুকল। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। কারো আশা ছিল না যে সে আসবে। সেইও। এই সময় তার চোখ লাল ছিল, কিন্তু মুখে ভয় ছিল না। প্রথমবার সে সত্যি দাঁড়িয়েছিল তার জন্য। দাদি সরোজও তার পিছনে ছিল। আমি কিছু বলতে চাই, অনামিকা বলল। তার আওয়াজ কাঁপছিল, কিন্তু শব্দ স্পষ্ট ছিল। যা কিছু বলা হচ্ছে সেটা অর্ধ সত্যি। সবার চোখ তার উপর আটকে গেল। আরব তার দিকে দেখল। সেই নজরে বিস্ময় ছিল, চিন্তা ছিল, আর কোথাও গভীরে স্বস্তিও। এই সম্পর্ক বাধ্যতায় শুরু হয়েছে, অনামিকা সত্যি বলল। কিন্তু আমি কখনো আরব মালত্রার পদের সুবিধা নেইনি, আর না তারা কখনো আমাকে বাধ্য করেছে। যদি কেউ ভুল করেছে তো সেটা আমি, কারণ আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ঘরে হলচল হল। কিছু লোক ফিসফিসাতে লাগল। অনামিকা গভীর শ্বাস নিল আর আরও বলল, কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি বুঝেছি যে সত্যি থেকে পালানোতে কিছু বদলায় না। এই সম্পর্ক নাটক ছিল, কিন্তু ভাবনা মিথ্যা ছিল না। আরব একটা পা সামনে বাড়াল। অনামিকা, সে বলল, তোমাকে এটা সব করার দরকার ছিল না। অনামিকা তার দিকে দেখল। আমার ছিল, সে উত্তর দিল, কারণ যদি আজ না বলি তো সারা জীবন নিজের থেকে পালাতে থাকব। দাদি সরোজ সামনে এলো। আমি এই সম্পর্কের সাক্ষী, তারা স্পষ্ট বলল, আর যদি কারো প্রশ্ন উঠাতে হয় তো তাকে উঠান। বোর্ড মিটিংয়ে বসা লোক চুপ হয়ে গেল। পরিবেশ বদলে গিয়েছে। কিছুক্ষণ পর চেয়ারম্যান বলল, যদি এই মামলা ব্যক্তিগত আর দুই পক্ষ সম্মত, তো কোম্পানি এতে দখল দেবে না। ঝড় ধীরে ধীরে শান্ত হতে লাগল। মিটিংয়ের পর আরব আর অনামিকা বাইরে এলো। দুজনের মাঝে কিছু মুহূর্তের নীরবতা রইল। তারপর আরব বলল, আমি কখনো ভাবিনি যে তুমি আমার জন্য এমন করবে। অনামিকা হালকা হাসির সাথে উত্তর দিল, আমিও কখনো ভাবিনি যে আমি নিজের জন্য এমন করতে পারব। সন্ধ্যায় দুজন দাদির সাথে বসল। দাদি হেসে বলল, এখন নাটক শেষ হল?
অনামিকা গভীর শ্বাস নিল, আর সত্যি শুরু, সে বলল। আরাফ প্রথমবার খোলাখুলি হেসে বলল, চিল ততায়ত, যদি তুমি চাও। তো অনামিকা তার দিকে দেখল, এবার না ভয় ছিল না সংকোচ, শুধু একটা শান্ত ভরসা। আমি চাই, সে বলল, কিন্তু এবার কোনো কন্ট্র্যাক্ট ছাড়া। কিছু মাস পর একটা সাধারণ বিবাহ হল, কোনো দেখানো নয়, কোনো শোর নয়, শুধু দুটো মানুষ যারা তার দুর্বলতাকে স্বীকার করেছে আর সাথে চলার সিদ্ধান্ত নিয়েছে। অনামিকা যখন আরবের হাত ধরল, তো তাকে মনে হল যে প্রথমবার সে কোনো উঁচু দুনিয়ায় নয়, বরং তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। আর আরবকে প্রথমবার অনুভব হল যে একাকিত্ব শুধু সাথে থাকার থেকে নয়, বরং বোঝাপড়া পাওয়ায় শেষ হয়। ভুল থেকে শুরু হওয়া এই গল্প এখন একটা সত্যি হয়ে গিয়েছে, একটা এমন সত্যি যা ভয় থেকে নয়, সাহস থেকে লেখা হয়েছে। বন্ধুরা, এই গল্প তোমাদের কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে নিশ্চিত বলো। ধন্যবাদ।